হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে। আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার তো ব্যালকনিতে যাওয়ার অভ্যাস। তো আগে তো অনেক গাছ ছিল, তাই গাছদের সাথে একটু বেশি সময় কাটাতাম। আর এখন যেহেতু ব্যালকনিতে তেমন কোনো গাছ নাই, তাই ব্যালকনিতে অল্প সময় কাটিয়ে আমি চলে আসলাম কিচেনে। আর গতকাল রাতে আলিফার পাপা অনেকগুলো শীতের সবজি নিয়ে আসছে। আর আপনারা তো বরাবরই জানেন যে ও কিছু কিনতে গেলে কম কিনতে পারে না, একদম বস্তা ভরে নিয়ে আসে। সেটা আর কি খাওয়া হবে নাকি পচে যাবে সেদিকে তো সে খেয়াল করে না। তো এই যে দেখতে পাচ্ছেন, সে কতগুলো সবজি একসঙ্গে নিয়ে আসছে। আর আজকে রান্নার আগে আমি এই সবজিগুলো গুছিয়ে নিব, কারণ আজকে আমার মেয়ের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল দিন। তো ওকে নিয়ে 11টায় আমি স্কুলে যাব। তো হাতে যেহেতু সময় আছে, ভাবলাম যে সবজিগুলো আগে গুছিয়ে নিই, তারপরে রান্নাবান্নার কাজ করব। এখানে গাজর নিয়ে আসছে, বিট নিয়ে আসছে, আর সেই সাথে নিয়ে আসছে শসা, মিষ্টি কুমড়া, ফুলকপি, পেঁয়াজ কলি, টমেটো। তো গত ভিডিওতে আমি বিট খাওয়া নিয়ে কথা বলছিলাম, তো সেখানে কিন্তু অনেক আপুরাই কমেন্টস করেছিল যে তারা বিট খেতে পারে না। বিশেষ করে বিবিয়ান্স ব্লগস থেকে আপু বলেছিল আপু বিট খেতে পারে না। বিথিস ব্লগ আইডি থেকে বিথি আপু কমেন্টস করেছিল আপু নাকি কখনো বিট খায়নি। আর দেশি ব্লগস আইডি থেকে আপু কমেন্টস করেছিল যে আপু বিট খেতে কেমন লাগে একটু জানিও। তো আপু বিট খেতে আসলে একটুকু ভালো লাগে না। আমি যেটা বলি আর কি, আমার রুচির দিক থেকে না মিষ্টি, না পানি, না তেতো, কিছুই না, কোনো স্বাদই নেই। তো আমিও তো আগে বিট খেতে পারতাম না বা খেতামও না। অসুস্থ হওয়ার পর থেকে খাওয়া ধরেছি, যেহেতু আমার হিমোগ্লোবিন কমে গিয়েছিল। তো বিট খেলে নাকি হিমোগ্লোবিনটা বাড়ে, তো সেই কারণেই অন্যান্য খাবারের পাশাপাশি বিটটাও খাওয়ার চেষ্টা করছি। তবে বিট খুব উপকারী, আমি এখন খেতে পারি কেটে। আর অনেকে বিট জুস করেও খায়, তো আমি কখনো জুস করে খাইনি, আমি জাস্ট কেটে পিস পিস করে তারপরে খেয়ে নিই। আর মাঝে মাঝে আমি সালাদ করে তারপরে খাই। সবজিগুলোকে খুব সুন্দর করে ঝুড়িতে ঝুড়িতে গুছিয়ে তারপর আমি ফ্রিজে রেখে দিয়েছি, নর্মাল ফ্রিজেই রেখেছি। আর অন্যান্য যে সবজিগুলো সেগুলো আমি বাহিরেই রেখেছি, কারণ এখন যেহেতু শীতের দিন, এখন কিন্তু সবজি বাইরে রাখলে নষ্ট হয় না। এরপরে রান্নাবান্নায় চলে এসেছি। শিং মাছ রান্না করেছি আমি লাউ দিয়ে, আর এখন আমি কলই শাক ভাজি করে নিব। প্রায় অনেক বছর পরে আমি কলই শাক খাবো। কলই শাক যেহেতু ঢাকায় পাওয়া যায়, কিন্তু আমার কখনো কেনা হয় না, কারণ কলই শাক বাছতে কিন্তু অনেক সময় লাগে। আর কলই শাক কাটতে হয় একদম চিকন চিকন করে। আমার মা বলতো যে কলই শাক যদি চিকন চিকন করে কাটা না হয়, যদি একটু মোটা হয় কাটা, তাহলে খেতে ঘাস ঘাস লাগে। তো আমি কাটতে পারি না, সেই কারণে আমি কখনো কলই শাক কিনিও না। এই শাকটা বাড়ি থেকে ভাবি পাঠিয়েছে, আর শাকটা কিন্তু কেটেছে আমার মা। আর দেখতেই পেলেন কত চিকন চিকন করে আমার মা শাকটা কেটেছে। আমার মা খুব সুন্দর করে কলই শাক কাটতে পারে। শুধু কলই শাক না, আমার মা সব কিছুই কাটার সময় খুব চিকন চিকন করে আর কি মিহি কুচি করে কাটে। তো আমার মা এগুলো কেটেছে, আর ভাবি একটু ভাপ দিয়ে ফ্রোজেন করে আমার জন্য পাঠিয়ে দিয়েছে। আগে শীতের দিনে দেখতাম আমার আশেপাশের চাচিরা যখন কলই শাক কিনতো, আমার মায়ের কাছে নিয়ে আসতো কাটার জন্য। আমার মা খুব সুন্দর করে কেটে দিত। আমার মা ছাড়া এই কলই শাকটা এত চিকন করে কেউ কাটতে পারতো না। কলই শাক ভাজিটা হয়ে গিয়েছে। এরপরে আমি সকালের নাস্তায় যে ভাজিটা খাবো সেটাও করে নিয়েছি। মিক্সড সবজি ভাজি করেছি। ভাজিটা হয়ে যাওয়ার পরে আমি এখানে রুটি করব, সেজন্য আটার ডো করে নিচ্ছি। যেহেতু মেয়েকে নিয়ে স্কুলে যাব আর আস্তে আস্তে অনেকটাই দেরি হবে, সেই কারণে সব কাজ গুছিয়ে রেখে তারপরেই যাব, যাতে বাসায় ফিরে আর কোনো কাজ করতে আমাকে না হয়। তো রুটির আটাটা আমি রেখে তারপর এখানে লাউয়ের বিচি ভর্তা করব। তো লাউয়ের বিচি ভর্তা কে কে খেয়েছেন আমাকে কমেন্টস করে জানাবেন। আর লাউয়ের বিচি ভর্তা কিন্তু খুব মজা। আমি লাউয়ের বিচিটাকে প্রথমে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। পানিটা শুকিয়ে গেলে এর ভিতরে আমি রসুন আর শুকনো মরিচটা ভেজে নিয়েছি। এরপরে কিছু পেঁয়াজ দিয়ে
আমি একটু হালকা ভেজে এই যে এখন পাটায় পিষে বেটে নিচ্ছি। তো লাউয়ের বিচিটাকে ভেজে আমি রুটিগুলো ভেজে নিয়েছি। রুটি ভেজে আলিফার পাপাকে নাস্তা দিয়ে দিয়েছি। ওইদিকে নাস্তা করছে আর এদিকে হচ্ছে আমি ভর্তাটা করে নিচ্ছি। তো এরপরে হচ্ছে ওদের খাওয়া দাওয়া হলে সব কিছু গুছিয়ে আমিও আমার নাস্তাটা করে নিব। তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্টটা করে নিচ্ছি, যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন, কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর ভালোবেসে যদি প্রতিনিয়ত আমার এই লাইফস্টাইল ব্লগগুলো আপনারা দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটা অন করে রাখতে পারেন। ভিডিওতে মনে করে অবশ্যই একটা লাইক দিবেন। ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাতে পারেন কমেন্টস করে, কমেন্ট বক্সের মাধ্যমে। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা আমি কিন্তু নাস্তায় রুটি খাইনি, ভর্তা আর শাক আর ভাজি দিয়ে আমি গরম গরম ভাত খেয়ে নিয়েছি। এরপরে 1 কাপ চা খেয়ে নিয়েছি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। সব কাজ গুছিয়ে মেয়েকে নিয়ে স্কুলে এসেছি। দেখতেই পেলেন আমার মেয়ে হচ্ছে আপ ডাউন খেলায় 2য় স্থান অধিকার করেছে, আলহামদুলিল্লাহ। তো আমি তো অনেক খুশি, আমার মেয়ে হচ্ছে 2য় হয়েছে। তো ওদের হচ্ছে 2টা খেলা ছিল, একটা বাস্কেটবল আর হচ্ছে একটা আপ ডাউন। তো বাস্কেটবলে হচ্ছে ও পারেনি, ও হচ্ছে আপ ডাউন খেলায় পেরেছে। স্কুল থেকে বাসায় আসতে আসতে আমার 3:30টার মতো বেজে গিয়েছিল। এরপরে হচ্ছে মেয়েকে ফ্রেশ করিয়ে খাইয়ে আমি আগে নামাজ পড়ে নিয়েছি। নামাজ পড়ে এরপরে হচ্ছে আমি খাওয়া দাওয়া করেছি। আর আমি খাওয়া দাওয়া করতে করতেই হচ্ছে আবার আসরের আজান দিয়েছে। এরপরে আমি আসরের নামাজটাও আদায় করে নিয়েছি। আর এখানে হচ্ছে আমাদের একটা পার্সেল এসেছে দারাজ থেকে। তো পার্সেলে হচ্ছে ঘর সাজানোর জন্য আমি 2টো ক্যান্ডেল অর্ডার করেছিলাম। আর এই ক্যান্ডেলগুলো কিন্তু খুবই সুন্দর, বাবুল ক্যান্ডেল। অনেক আপুদের ঘরেই আছে। তো আমারও খুব ইচ্ছে হলো যে এই ক্যান্ডেলগুলো আমি অর্ডার করব। তো আমি হচ্ছে 2টো অর্ডার করেছিলাম একই কালারের। তো আমি চেয়েছিলাম 2 কালারের 2টা অর্ডার করতে। তো আলিফার পাপা বলল যে না, এই কালারটাই বেশি ভালো লাগছে, তুমি এই কালারের 2টো নেও, তারপরে দেখো কী রকমের, পরে না হয় অন্য কালারের আবার অর্ডার করো। তো বাবুল ক্যান্ডেল এগুলো কিন্তু খুব সুন্দর, আমার কাছে ভীষণ ভালো লাগছিল। আমি তো কখনোই এগুলো জ্বালাবো না, শুধু সব কিছু সবই রেখে দিব। তো আমার মেয়ে খুব এক্সাইটেড ছিল, পার্সেলটা আসার সাথে সাথেই বলতেছিল যে মাম্মাম আনবক্সিং করো। তো আমার খুব টায়ার্ড লাগছিল, ভাবছিলাম একটু রেস্ট নেব, কিন্তু ওর যন্ত্রণায় আর সেটা হয়নি। আসলে বাচ্চারা এমনই হয়, ঘরে কোনো কিছু নতুন নিয়ে আসলে সেটা দেখার জন্য ওরা বেশি এক্সাইটেড থাকে। এরপর হচ্ছে সন্ধ্যাবেলা আমি হচ্ছে কিছু চিতই পিঠা ভেজে নিচ্ছি। ভেজে আমি হচ্ছে দুধে ভিজিয়ে নিব, যেহেতু এবার আমি শীতের পিঠা বানাই নাই। আর আমি যে নতুন এলাকায় এসেছি এখানে হচ্ছে চাল ভাঙানোর কোনো মেশিন আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি। কিছু চাল ভিজিয়ে আমি হচ্ছে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম। তো এইখানে হচ্ছে মা মেয়ে আমরা চিতই পিঠা বানিয়ে নিচ্ছি। আর পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আমার এই খোলাটায়, মাটির খোলাটায়, এটা খুব সুন্দর করে পিঠাগুলো উঠেও যায়, অনেক সুন্দর করে কিন্তু ফুলকো ফুলকো হয়েছে। আর আমি একটু ছোটো ছোটোই বানাচ্ছি। এই তো আমি কিন্তু পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আর একটা পিঠা বানিয়ে আমি হচ্ছে আমার মেয়েকে আমার পাশে দাঁড়িয়ে খেতে দিলাম। বললাম যে আমি পিঠা বানাই আর তুমি গরম গরম আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও। আমার মা যখন পিঠা বানাতো তখন আমাকেও এভাবে চুলার পাশে বসিয়ে গরম গরম খাওয়াতো। তো সেই গল্পই ওর সাথে করছিলাম আর পিঠাগুলো বানাচ্ছিলাম। তো আজ এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।